ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে। ছাত্রদের বিপদে ফেলে এই সরকার কিন্তু ডক্টর ইউনূস কিন্তু পালাই যাবো। যে ডক্টর ইউনূস সাহেবের এই ঘোষণায় গতকাল থেকে আওয়ামী লীগ জাগতে শুরু। এখনো শেখ হাসিনাকে কতটা ভয় পায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে এলেন, কিন্তু তাকে এবার দেশ ছাড়া হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি চিন্তা করতেছেন এখান থেকে কেমনে বাঁচি ভাই, কোন রকমে এখান থেকে যাওয়া। যে আপনি এখন যেতে চাচ্ছেন, বিদায় নিতে চাচ্ছেন, আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আজকের ভিডিও টাইটেল, থাম্বনেল এবং ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর আজকে আমরা মূল ভিডিওটি থেকে দেখব আজকের ভিডিওর আলোচনা। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে, ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেন্দে বাঁচি। কিন্তু মিস্টার ইউনূস সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি হচ্ছেন একজন মূর্খ। কেন আপনাকে মূর্খ বললাম? অনেকে আবার প্রশ্ন করবে যে এত বড় শিক্ষিত মানুষকে ন, আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ, পলিটিক্যাল মূর্খ। এটাকে বলে পলিটিক্যাল মূর্খ। আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন, বিদায় নিতে চাচ্ছেন। আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস, ক্ষমতা এমন একটা জিনিস, আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায়, যেতে হবে অন্যের ইচ্ছায়। আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছায় আর যেতে পারবেন না। একবার খাঁচায় আপনি ঢুকে গেছেন, এখন আপনি আপনার ইচ্ছায় যেতে পারবেন না। আপনাকে বিদায় দিবে দেশের জনগণ। সেটা কিভাবে বিদায় দিবে সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। আপনাকে কি জোতার মালা পরিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়ে বিদায় দিবে, না গণপিটুনিতে আপনাকে নিঃশেষ করে দিয়ে বিদায় দেওয়া হবে? কিভাবে বিদায় দেওয়া হবে এদেশের জনগণ এখন সিদ্ধান্ত নেবে। আপনি ভুল করেছেন, আপনি একজন মূর্খ মানুষ, পলিটিক্যাল মূর্খ মানুষ। আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে? এসে কেন আপনি দেশটাকে ধ্বংস করলেন? এই জন্য দেশটাকে যেহেতু ধ্বংস করেছেন, আপনাকে এর শাস্তি আপনাকে পেতেই হবে। কোনো ক্ষমা নেই মুরব্বী। নো ওয়ে, দ্যার ইজ নো ওয়ে ইউ ক্যান লিভ দিস কান্ট্রি। আপনাকে ইউ মাস্ট বি পানিশড। আপনাকে পানিশমেন্ট পেতেই হবে। গতকালকে আপনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আপনি এবং আপনার এই যে কতিপয় কিশোর গ্যাংদের যাদের উপদেষ্টা বানিয়েছেন, তারা খালেদা জিয়ার সাথে, বেগম খালেদা জিয়ার সাথে যেভাবে খালেদা জিয়াকে মনে হচ্ছে যে খালেদা জিয়ার আপনার কোন ইউনিটের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে যেরকম আচরণ করে আপনারা এর চেয়ে বেশি আচরণ করেছেন, তার মানে হচ্ছে আপনারা বিদায় নিতে চান। আপনাদের লম্প জম্প সবকিছু শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আপনার হিসাবের পালা। এখন আপনি চাইলেই আপনি আর বিদায় নিতে পারবেন না। এখন আপনাকে বিদায় দিব আমরা, এদেশের জনগণ আপনাকে বিদায় দিব। আপনার বিচার করে তারপরে আপনাকে বিদায় দিব। আপনি চাইলেই এদেশে, আপনি কি মনে করছেন কি আপনি নির্বাচন করবেন, নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যাবেন সেফ এক্সিট নিয়ে? নো 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 নো, দ্যার ইজ নো ওয়ে ব্রাদার। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এভাবে কাজ করে না। আপনার অধীনে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আপনার অধীনে কোনো নির্বাচনে যাবে না। আপনার অধীনে কিসে নির্বাচন? আপনি এদেশের স্বৈর শাসক,
আপনি এই দেশের দখলদার, আপনি এই দেশের শান্তি বিনষ্ট করি, আপনি এই দেশের গণতন্ত্র হত্যাকারী, আপনি মানুষ হত্যাকারী, আপনি পুলিশ হত্যাকারী, আপনি এই দেশের আপনি গণহত্যাকারী, ছাত্র হত্যাকারী। আপনার অধীনে কৃষি নির্বাচন, আপনার অধীনে কোনো নির্বাচন হবে না। আপনাকে আমি কেন পলিটিক্যাল মূর্খ বললাম? আপনি এটা রিসার্চ করেন পরে, এখন তো লম্পজম্প করছেন, এখন বুঝবেন না। আপনি আমার পলিটিক্যালি আমার ছাত্র তো আপনি কখনই হতে পারবেন না। আপনি আমার ছোট ভাই ছাত্রলীগের যে সেক্রেটারি নাজমুল, অথবা সোহাগ, জাকির, রাব্বানি, অথবা সর্বশেষ যে সাদ্দাম ইরান, তাদের ছাত্র আপনি হওয়ার যোগ্যতা রাখেন না। পলিটিক্যালি বলছি, পলিটিক্যালি। দিস ইজ এ লং ওয়ে টু গো। ইউ নিড এ লট অফ এক্সপিরিয়েন্স, ব্রাদার। সো আপনি না জেনে শুনে বিষ পান করেছেন, এখন আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে। আপনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনি যেতে চাইলেও আপনাকে বিচার না করে বাংলাদেশ থেকে দেওয়া হবে না। প্রথম আপনার বিচার করা হবে আপনি কতজন এই ক্ষমতায় আসার জন্য হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা দিয়ে মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানেজ করে, বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যানেজ করে সরকার উৎখাত করার জন্য আপনি বাংলাদেশে কতজন ছাত্র হত্যা করেছেন। প্রথম আপনার এটা বিচার হবে, কতজন ছাত্র হত্যা করেছেন এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। 7.62 রাইফেল কোথা থেকে আসলো এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। এগুলোর বিচার আগে আপনাকে করতে হবে। মুগ্ধ, স্নিগ্ধ, এরা কি দুইজনে একই ব্যক্তি? কোন কাল্পনিক কোন চরিত্র আবিষ্কার করা হয়েছে? না, এরা আসলে দুই ভাই, মুগ্ধ স্নিগ্ধ দুইজন। না মুগ্ধ স্নিগ্ধ, স্নিগ্ধ মুগ্ধ। এই ড্রামা, এই নাটক বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে হবে। কতজন পুলিশকে হত্যা করেছেন বাংলাদেশের মাটিতে? আপনি এই আন্দোলনের নামে বাংলাদেশে যেই পরিমাণ পুলিশ হত্যা করেছেন, বাংলাদেশের ইতিহাসে, দক্ষিণ এশিয়ার ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে এরকম ধরনের কোনো ঘটনা হয় যে এত পুলিশ কোনোদিন হত্যা করা হয় নাই। আপনি ক্ষমতার লোভে, ক্ষমতার মসনদে বসার জন্য, আপনি সামাজিক ব্যবসা করার জন্য, সুদের ব্যবসা করার জন্য, বাংলাদেশ থেকে টাকা পাচার করার জন্য, আপনার গ্রামীণ ব্যাংকে আপনি সুদ মওকুফ করার জন্য আপনি ক্ষমতার মসনদে আহরণ করেছেন। এদেশের পুলিশকে, শান্তিপ্রিয় পুলিশ বাহিনীকে, যারা জনগণের সেবায় সবসময় কাজ করে, তাদেরকে আপনি হত্যা করেছেন। এই হত্যার বিচার হবে, তারপরে আপনার সেফ এক্সিট বলেন আর যে এক্সিটই বলেন হবে। এর আগে মুরব্বী নো ওয়ে ওয়েট। আপনি মৃতদের কতজন ব্যক্তি মারা গিয়েছে তার সঠিক তালিকা প্রকাশ করতে হবে। আপনার মৃতরা, এই যে মৃত নাটক সাজিয়েছেন, আবার অনেক মৃতরা ফিরে আসছে, এটা পৃথিবীতে বিরল একটি ইতিহাস। মৃতরা ফিরে আসছে। এইসব নাটক বাংলাদেশের জনগণের সামনে এখন প্রকাশ হয়ে গেছে। দেশের কত কোটি টাকা আপনি ধ্বংস করেছেন, কত লক্ষ কোটি টাকা আপনি দেশের ধ্বংস করেছেন। প্রাণ আরএফএল কোম্পানি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, গাজীর ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম অসংখ্য শিল্প কারখানা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। শাহিন চাকলাদারের পাঁচতারকা হোটেল জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের গার্মেন্ট শিল্পগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। কোন এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের গার্মেন্ট শিল্প ধ্বংস করার জন্য আপনি এই এজেন্ডা নিয়ে বাংলাদেশে আসছেন, সেটা এদেশের জনগণ জানতে চায়। আর সেই জন্য এদেশের জনগণ আপনার বিচার চায়। এদেশের জনগণ বুঝে গেছে 3 মাস একটা দেশ চালাতে পারেন নাই। 3 মাসের মধ্যে আপনি ব্যর্থ হয়েছেন, একটা দেশ চালাতে পারেন নাই। কারণ আপনি দেশ চালাতে আসেন নাই, আপনি দেশের টাকা লুট করতে এসেছেন। দেশের টাকা লুট করে আপনার বিশ্বের মধ্যে সামাজিক ব্যবসা করার জন্য এসেছেন। এদেশের মানুষের কাছে যেটি পরিষ্কার হয়ে গেছে। আপনি একজন রিক্সা চালককে আপনি সেনাবাহিনী দিয়ে পিটাচ্ছেন। আপনি বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে ব্যবহার করছেন, বিশ্বের দরবারে গর্বিত সেনাবাহিনীকে বিতর্কিত করছেন।
তাদেরকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যেন আর ভবিষ্যতে না নেওয়া হয় সেই ব্যবস্থা করছেন। আপনার এর জন্য বিচারের মুখোমুখি হতে, বিচার আপনার বিচারী দেশের জনগণ করবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের কত হাজার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছেন সারা বাংলাদেশে, কত হাজার মামলা দিয়েছেন, কত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্যাতন করছেন। এর জবাব আপনাকে দিতে হবে। তারপরে আপনি বাংলাদেশ থেকে সেফ এক্সিট পাবেন কি না পারবেন সেটা দেশের জনগণ বিচার করবে। আমি আবারও বলছি, দেশের জনগণ বিচার করবে। মুরব্বী এত সহজ নো, এত সহজ নয়। আসছেন নিজের ইচ্ছায়, যাবেন আমাদের ইচ্ছায়, যেতে হবে আমাদের ইচ্ছায়। রং দেখছেন, রঙের কৌটা দেখেন নাই, ডিব্বা দেখেন নাই, দেখাবো। কত টাকা আপনি পাচার করেছেন এই বাংলাদেশ থেকে বিদেশে সামাজিক ব্যবসা করার জন্য? কত টাকা আপনি পাচার করেছেন? এই টাকার হিসাব আপনি জনগণের কাছে দিতে হবে, এই দেশবাসীর কাছে দিতে হবে যে আপনি এই দেশ থেকে কত টাকা পাচার করেছেন। আপনি সেফ এক্সিট চান, নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে আপনি পালাতে চান? কখনোই ইনশাল্লাহ হবে না বাংলাদেশের মাটিতে। আপনি মনে করেছেন যে পুলিশ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করবেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে দাবায় রাখবেন? আপনার বাংলাদেশের জেলের ক্যাপাসিটি কত? আর বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী কত? বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী এক একটি শেখ হাসিনা। বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী একজন বঙ্গবন্ধু। বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী কারাবরণ করতে প্রস্তুত আছে। বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী রক্ত দিতে প্রস্তুত আছে, মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত আছে এই শেখ হাসিনার জন্য, বঙ্গবন্ধুর কন্যার জন্য, বঙ্গবন্ধুর আদর্শের জন্য, এই বাংলাদেশের জন্য। আপনি তামাশা করতে এসেছেন এদেশে? আপনি মনে করেছেন এই বাংলাদেশটা একটা ছেলে খেলা, যে দেশটা কিনে ছেলে খেলা করবেন? যে একটা পরিস্থিতির উদ্ভব করে, এটা কি সামাজিক সুদের ব্যবসা মিস্টার ইউনূস? এটা সামাজিক সুদের ব্যবসা নয়। আমাকে যদি বলেন যে সামাজিক সুদের ব্যবসা, তাহলে সেই ক্ষেত্রে বলবো যে আমি আপনার ছাত্র হবারও যোগ্যতা নেই, কারণ আপনি সুদের ব্যবসাটা ভালো বোঝেন, সে ব্যবসাটা করেছেন বিশ্বব্যাপী। কিন্তু পলিটিক্সে যদি বলেন, তাহলে আমি তো বললাম পলিটিক্সে আপনি আমার ছাত্র হওয়ার যোগ্যতা নেই। পলিটিক্সে আপনি আমার ছোট ভাই নাজমুলের ছাত্র হওয়ার যোগ্যতা নেই, আপনি সোহাগ জাকিরের ছাত্র হওয়ার যোগ্যতা নেই, আপনি সাদ্দাম ইমানের ছাত্র হওয়ার যোগ্যতা নেই। তাই আপনি এসেছেন আপনার ইচ্ছায়, এখন যেতে হবে আমাদের ইচ্ছায়। দেখা হবে রাজপথে, বিচারের জন্য প্রস্তুতি নিন। সেটাকে ফাঁসির দড়ি হবে, না জনতার গণপিটুনি হবে, না জনতার জোতার মালা হবে, সেটার জন্য অপেক্ষা করুন। কোনো ওয়ায়না ইনশাল্লাহ, আল্লাহ রহমতে কোনো ওয়ায়নায় বাঁচতে পারবেন না ইনশাল্লাহ। এটা সাময়িক সময়ের ব্যাপার। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, সকল ভাইদেরকে বলবো, সবাইকে বলবো, এরকম বাংলাদেশের আওয়ামী লীগ নিয়ে এবং আমাদের দেশ নিয়ে এরকম বহুবার বহু খেলা হয়েছে, বহু বড় বড় ষড়যন্ত্র এসেছে। কোন ষড়যন্ত্র টিকে থাকতে পারেনি দেশের জনগণের কাছে। এই আওয়ামী লীগের কাছে কোন ষড়যন্ত্র ইনশাল্লাহ টিকে থাকতে নেই। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যখন রাজপথে নামে, তখন সব অপশক্তি পালিয়ে যায়। এইবারও ইনশাল্লাহ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে যখন মাঠে নামবে, সব কিছু ইনশাল্লাহ পালিয়ে যাবে। আসসালামু আলাইকুম। আসিফ নজরুলকে নিয়ে এই সিরিজের দ্বিতীয় পর্ব আজকে। আসিফ নজরুল বাংলাদেশে বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি চালাচ্ছে, কিন্তু আসিফ নজরুল আপনার কাছে মনে হতে পারে যে উনি বাংলা সাহিত্যের লোক, উনি দেশপ্রেমিক, এগুলো একটা সত্য না। আসিফ নজরুলকে আপনারা কতদিন বা কোথায়, কোন বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখেছেন? উনি তো এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, কিন্তু কবে কোথায় দেখেছেন? কোনো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে
এমনকি নজরুল গীতির অনুষ্ঠানে আপনারা তাকে দেখেছেন কতদিন। ব্যক্তিগত ছোটখাটো অনুষ্ঠান নয়, জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে কতদিন দেখেছেন। উনি তো বিদ্রোহী কবিতার 2 লাইন বলতে গিয়ে 3 বার ভুল করেছেন, তাই না? যাই হোক, এই আসিফ নজরুল উনি বাংলা সাহিত্য প্রেমিকও না, উনি পাকিস্তানের দালাল, রাজাকারদের দালালে পরিণত হয়েছেন সম্পূর্ণভাবে। তাই তার সম্পর্কে জানার প্রয়োজন আছে। উইকিপিডিয়াতে আপনারা যদি সহজ করে সার্চ দেন, পৃথিবীর কোন রাজনৈতিক নেতার, পৃথিবীর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকবে না এটা হয় না। দেখবেন যে সবাই আর্লি লাইফ, এডুকেশনের উপর সম্পর্ক থাকে, কিন্তু আসিফ নজরুলের বাবার পরিচয়, মার পরিচয় কিচ্ছু জানবেন না। এখন বলতে পারেন তো হয়তো উল্লেখযোগ্য কিছু নেই, ডাজন্ট ম্যাটার। ভারতের রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম। ওনার জন্ম কিন্তু খুব একটা সাধারণ পরিবারে হয়েছে, কিন্তু ওনার সম্পর্কে আমরা জেনেছি। উল্লেখযোগ্য কিছু না থাকলে গর্বিত হওয়ার কিছু থাকবে না তা তো না, কিন্তু যদি লুকোনোর কোনো কিছু থাকে সমস্যাটা সেখানে। আসিফ নজরুলের লুকোনোর কোনো কিছু আছে কিনা। আসিফ নজরুলের বাবার নামটিও নেই কোথাও। তাকে প্রচলিত নামে যা ডাকা হয় তার, বিশেষ করে হোমনা এলাকায়, সেটা হচ্ছে মেডু দালাল। কেন দালাল? কিসের দালাল? কি দালালি করতেন উনি? বিচারপতি মানিক লোকটা খুব বাজে লোক ছিলেন, আমি ওর একেবারে পছন্দ করতাম না, কালা মানিক আর কি যেটা। কিন্তু ওনার গায়ে হাত তোলা হয়েছিল কোর্টে, এটাও আমি কন্ডেম করেছি, যে জঘন্য কাজ হয়েছে, জঘন্য। যাই হোক, উনি কিন্তু একবার চ্যালেঞ্জ করেছিলেন যে আসিফ নজরুলের বাবা ছিল রাজাকার এবং আসিফ নজরুল বিহারি পরিবার। সত্যতা কতখানি? আসিফ নজরুল 3 ভাই 2 বোনের সংসার। ছোট বোন এবং ভাই টিপু তারা পোস্তাগোলায় থাকে। তার বড় ভাই মারা গেছেন, তার ছোট্ট একটা বোন অনেক ছোট কালে মারা গেছেন। তার মার সাইড তারা বিহারি কিনা এটা বুঝতে হলে আপনার এলাকায় জিজ্ঞেস করুন, তারা পরিবারকে চেনে যারা, তাদেরকে জিজ্ঞেস করুন। তারা ব্যক্তিগতভাবে একে অপরের সাথে পারিবারিক ক্ষেত্রে উর্দু ভাষায় কথা বলতেন। অতএব তার মার সাইড বিহারি, এতে কোনো সন্দেহ নেই। আপনি জিজ্ঞেস করতে পারেন তার পরিবারের সঙ্গে যারা কানেক্টেড। এখন পরিবারের বাবার সাইডের ব্যাপারটা, বাবার কবর আজিমপুরে। ওনার বাবা পরিবারের সাথে আসিফ নজরুলের কখনো কোনো সম্পর্ক ছিল না। আসিফ নজরুল দেখবেন কোথাও কখনো কোনো অবস্থাতেই বাবার ব্যাপারে, তার পরিবারের রুট সম্বন্ধে উনি বলবেন না। এমনকি তার এলাকায় হোমনা গিয়েও আপনি সার্চ করতে পারেন, কিছু বের করতে পারে, দেখেন গিয়ে দেখবেন যে ওনার সম্পর্কে কিছুই জানতে পারবেন না, নাথিং। ওনার বাবার সাইডের কারো সাথে ওনার কোনো সম্পর্ক নেই। আমি জানতে চাই আসিফ নজরুলের বাবা কে ছিলেন, কি করতেন, চাচা কে ছিলেন, ফুপু কে, এগুলি জানা। কৃষক হোক, ডাজন্ট ম্যাটার, রিক্সা চালক হোক, উই ওয়ান্ট টু নো। রহস্যটা এখানে। আসিফ নজরুল কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিলেন না। উনি ওই ঘাতক দালালের নির্মূল কমিটি এগুলির সাথে উনি, এই যে আদালত, গণ আদালত, এগুলোর সাথে উনি যুক্ত হয়েছিলেন। যেমন যুক্ত হয়েছিলেন ওই সময় অনেকের ভিতরে জেদাই খান পান্না স্যার। জেদাই খান পান্না, শাহরিয়ার কবির, ডাক্তার মোবারক হোসেন। সর্বশেষ আমি নিজে, আমি বিচারক
জনাব আলী জাকের, আমি দুঃখিত, জনাব আলী জাকের আসিফ নজরুল, তিনি নাকি গোলাম আজমের পক্ষ সমর্থন করেছে। সর্বশেষ আমি আব্দুল মান্নান চৌধুরী, আমি বিচারক, সাক্ষী বা কৌশলী কিছু নই, সংগঠক হিসাবে আমি গণ আদালতের উদ্যোক্তা হিসাবে অন্যতম তথাকথিত অভিযুক্ত ঠিক আছে। থ্যাংক ইউ, বাট নো থ্যাংকস। হয়েছে? আসিফ নজরুল ঢুকেছিলেন সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে। উনি জাহানার ইমামকে বিট্রে করে সমস্ত নথি রাজাকার পরিবারের আমাদের শিক্ষক এরশাদুল বারীর কাছে হ্যান্ড ওভার করে উনি ওনার কাছ থেকে স্কলারশিপ কনফার্ম করে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে উনি চলে গিয়েছিলেন লন্ডনে। এ হচ্ছে আসিফ নজরুল। আমরা জানতে চাই যে খন্দকার মুস্তাকের বন্ধু তারারউদ্দিন ঠাকুরের সাথে ওনার পরিবারের কি সম্পর্ক আমরা জানতে চাই। উই ওয়ান্ট টু নো, জানা দরকার আছে। আসিফ নজরুল কি আমাদেরকে বলবেন? এর আগে আপনাদেরকে যেই তথ্যগুলি দিয়েছি সেই তথ্যগুলি সব চ্যালেঞ্জ করা। আসিফ নজরুল পারলে সেই চ্যালেঞ্জগুলি মিথ্যা বলুক বা আমার সাথে উনি কথা বলুক, একদম 100% প্রমাণ করে দেব যা যা বলেছি। আসিফ নজরুল কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিলেন না। উনি গোপনে কাজ করেছেন। 11-11 পরে বিভিন্ন এনজিওর নাম করে উনি কয়েকবার পাকিস্তান ট্রাভেল করেছিলেন। কেন? কি আসিফ ভাই, কেন ডিটেলস বলেন তো, কেন আপনি পাকিস্তান ট্রাভেল করেছিলেন কয়েকবার? সেগুলো জাতি জানতে চায়, বলেন তো। আসিফ নজরুল দেশদ্রোহী না দেশপ্রেমিক? উনি কি রাজাকারের পক্ষে শক্তি নাকি? নিজেকে জিজ্ঞেস করুন। রবীন্দ্রনাথকে উনি হত্যা করতে চান, রবীন্দ্রনাথের কালচার। কারণ কি? কারণ 60 দশকের শেষের দিকে পাকিস্তানিরা তাই করতে চেয়েছিল, উনি তাই করতে যাচ্ছেন। এখন উনি 2 দিন পরে আইন করবেন। আরে ভাই দেখতে থাকেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন আসবে, পতাকায় পরিবর্তন আসবে, দেখতে থাকেন। দিস ইজ দেয়ার প্ল্যান। তারা নিজেদেরকে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে না, তারা নিজেদেরকে একেবারে সরকার মনে করে। বিভিন্নভাবে তা প্রকাশ পাচ্ছে। তারা জিহাদ করতেই ক্ষমতা এসছে। আসিফ ভাই, দেশের আর ক্ষতি করেন না। আমি চাই না আপনাকে আরো উন্মোচন করতে। দেশের আর ক্ষতি করেন না। আপনার আত্মীয় স্বজন সবাই স্বাধীনতার বিরোধী ছিল। আপনার বাবাও ছিল, যে কারণে বাবার পরিচয় দিতে আপনি লজ্জাবোধ করেন, মার পরিচয় দিতে লজ্জাবোধ করেন। এবং আপনি ব্যক্তিগত জীবনে একজন বদমাশ, সেটার প্রমাণ এর আগের পর্বে দিয়েছি, প্রয়োজনে আরো দেব।
আপনি পদত্যাগ না করা পর্যন্ত, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে সরকার থেকে না বের করে দেওয়া পর্যন্ত আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে বহিষ্কার করতে হবে। ওনার জন্ম তারিখও মিথ্যা। 1966 সালের জানুয়ারিতে ওনার জন্ম, এটা উনি দাবি করেছেন, মিথ্যা কথা। উনি 1982-তে, উনি আমার চেয়ে, আমার যতটুকু মনে পড়ে 3 বছর, কমের পক্ষে 3 বছর সিনিয়র। আমি 85-তে পাশ করেছি, আর 15.5 বছর বয়সে আমি ম্যাট্রিক পাশ করেছি। এই জিনিস কিভাবে সম্ভব? 4.5 বছর বয়সে আমি ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম। আমার জন্ম 66 সালের অক্টোবরে। তা আসিফ ভাই আমার চেয়ে 3 বছরের সিনিয়র হয়ে উনি কিভাবে 66 জানুয়ারিতে ওনার জন্ম হয়ে থাকে? কিভাবে সম্ভব বলেন? 1966 সালে যদি কারো জন্ম হয়ে থাকে জানুয়ারিতে, উনি ম্যাট্রিক পাস করেছেন 80-তে, 79-তে উনি শেষ করেছেন ক্লাস 10 পড়া। কয়েক মাস পরে ম্যাট্রিক পরীক্ষা দিতে হয়। তাহলে জানুয়ারিতে ওনার যদি জন্ম হয়ে থাকে 66-র, 69-এ উনি ক্লাস 1-এ ভর্তি হতে হবে, কারণ 69 থেকে 79 ওনাকে ক্লাস 10 পড়তে হবে। ওনার বয়সকে 2.5 বছরে উনি ক্লাস 1-এ ভর্তি হয়েছিলেন। ওনার বয়সকে 2.5 ছিল। ওনার বন্ধু চ্যানেল আইনের আমিরুল ইসলামকে জিজ্ঞেস করলেই হয়। মিথ্যুক, ওনার বয়স মিথ্যা, ওনার নাম মিথ্যা। উনি কোন আইনের বলে উনি আসিফ নজরুল নামে সরকারি নথিপত্র সই করেন, এবং কোন অধিকার বলে এবং কোন আইনে সরকারের বিভিন্ন সার্কুলেশন ওনার এই ছদ্ম নামে, ওরফে নামে সার্কুলেটেড হয়? উনি কি ডিট পোল করে ওনার কি নাম অফিসিয়াল উনি লিগালি চেঞ্জ করেছেন? তা তো না। তাহলে সরকার এই কাজগুলো করে কিভাবে? উনি হজ করে এসেই ওনার বিকৃত ইসলামের অনুবাদের টার্গেট উনি সেট করেই ফেলেছিলেন। যেখানে 400-500 দেবদেবী, এবং ওই দেবদেবী হচ্ছে তৎকালীন কুরাইশ বংশ আছে, তাদের অর্থ প্রতিপত্তি এবং তাদের সমস্ত শক্তিমত্তার উৎস উনি সব নাকচ করে দিলেন। আপনি চিন্তা করতে পারেন, আমরা এই সরকারের আমলে একটা কথা বলতে 50 বার চিন্তা করি, আর উনি সরকার কেন পুরা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বলে নো, উনি সব ধ্বংস করো, উনি সব মিথ্যা। দেওয়ার হোসেন সাঈদীর ব্যাপারে প্রথম যে সাংবাদিক লিখে সেটা হচ্ছে আসিফ নজরুল। তার এই আর্টিকেলের কারণেই দেওয়ার হোসেন সাঈদীকে যুদ্ধাপরাধ হিসাবে সবাই টার্গেট করে, এবং দেওয়ার হোসেন সাঈদীকে আলটিমেটলি যুদ্ধাপরাধের দায়ে দেল্লা রাজাকার বানিয়ে তাকে জেলে ভরা হয়। লন্ডন থেকে ফিরে এসে হালকা জামাতের তোষামদি শুরু করলেন, হালকা যুদ্ধাপরাধীদের যারা আছে হালকা তাদের আই ওয়াশ শুরু করলেন, হালকা। তারপর ধীরে ধীরে উনি নিজেই জামাতের সবচাইতে বড়, মৌলবাদীদের বিশেষ করে সবচাইতে বড় তোষণকারীতে পরিণত হলেন। যেমন আপনাকে একটা এক্সাম্পল বলি, মতিউর রহমান নিজামী সাহেব জিল্লুর, আপনি জানেন আমরা নির্মূল কমিটির আন্দোলন করেছি। আমি গণ আদালতে 24 জন আসামির একজন ছিলাম। জামাতে ইসলামের বিরুদ্ধে কতবার, কত জায়গায়, কত ভাবে লিখেছি, এখনো লিখি। কিন্তু আপনি ধরেন মতিউর রহমান নিজামী দুর্নীতি করেছে, আমি আবার বলি, আমার নিজের খুব আগ্রহ থাকে জানার জন্য যে পারসেপশনটা নাই সেরকম। এবং আপনি খেয়াল করে দেখেন মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে বাংলাদেশে কত বড় বড় ডেইলি পত্রিকা রয়েছে, কত বড় বড় ডেইলি পত্রিকা রয়েছে। কেউ কি বিশ্বাসযোগ্য ভাবে কোনো তথ্য দিতে পেরেছে? কি আমি বইটা পড়েছি 7 দিনে, এটা 7 দিনে পড়ার বই না, এই বইটা 1 বছর ব্যাপী পড়া উচিত। আমার জীবনে আমি যত বই পড়েছি, ধরেন আমাদের এই বয়সে আমরা খুব বেশি ইমোশনাল আর হই না আর কি। এই বইটা পড়ে আমি 4-5 জায়গায় কেঁদেছি আর কি। এবং আমি সুভাষকে একটা টেক্সট করেছিলাম যে মানে একটা মানুষ এত স্যাক্রিফাইজিং হতে পারে। এখানে বঙ্গবন্ধু 55 সন পর্যন্ত ওনার বর্ণনা দিয়েছেন। এই বই পড়লে মানুষের হতবাক, বিস্মিত, মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই।
একটা নেতা, এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল। আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে, যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়েলাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক। আমি রাজনীতির বই কম পড়ি নাই, বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং। সাহিত্যমূল্য বলেন, ইম্পার্শিয়ালিটি বলেন, অবজেক্টিভিটি বলেন, স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন। এবং আমি আপনাকে কি বলবো, আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হচ্ছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ, যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন। তার জন্য আমি আমাদের যারা শ্রোতা আছে তাদেরকে বলি, আমি একটা অংশ শুধু বর্ণনা দেই, কতবার কেঁদেছি 4 বার, একটা অংশ শুধু বর্ণনা দেই। আসিফ নজরুলের একটি স্ট্যাটাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। যেই স্ট্যাটাসে আসিফ নজরুল ধর্মভিত্তিক রাজনীতিকে অনুপ্রাণিত করেছিলেন এবং আমাদের বাঙালিত্ব, এমনকি আমাদের নববর্ষ এবং বিভিন্ন কালচারকে কটাক্ষ করে সেটার সাথে জড়িয়েছেন উনি আওয়ামী লীগের রাজনীতি। তার পাশাপাশি ধর্মের সংজ্ঞাকে ব্যবহার করে 32 নম্বরের প্রতি ঘৃণা সৃষ্টি করেছিলেন। আজকে যে বেয়াদব ছাত্র সমাজ দেখতে পাচ্ছেন এবং ধর্মীয় উগ্রতার যে মাথাচাড়া দিয়ে উঠতে দেখছেন, তার সম্পূর্ণ সমন্বয়ক হচ্ছেন এই আসিফ নজরুল। এরপর আসিফ নজরুল উনি নবীপ্রেমী হয়ে গেলেন, হুজুররা ওনার প্রশংসা শুরু করলো। শিক্ষাবিদ তার একটি ফেসবুক স্ট্যাটাস গোটা দেশে বেশ আলোচনার ঝড় তুলেছে এবং বিভিন্ন মহল থেকে সেটা নিয়ে মানুষের উপলব্ধি জাগ্রত হয়েছে। তিনি বলেছেন যে সিরাত গ্রন্থ, নবীজির জীবনী তিনি অনেক দেরি করে পড়ে ফেলেছেন। বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ রয়েছে, তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তর ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দাও। পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠান আয়োজনের কারণে শোকজ পাঠানো শিক্ষক কলা অনুষদের ডিন ডক্টর আব্দুল বাসিরের কার্যালয়ে গিয়ে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের ডিনকে জোরপূর্বক পদত্যাগ এবং তাকে কোরআন পড়ানো এবং তার ভিতরে ভয় সৃষ্টি করার পেছনে আসল রহস্যটা কোথায়? কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ডিন যে মানে পরিচয় জানতে চেয়েছে, অনুমতি নিল না কেন? ঢাকা ইউনিভার্সিটিতে বটতলা অনুষ্ঠান করতে হলে অনুমতি নিতে হবে কেন? আর পরিচয় জানতে চাবেন কেন? যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করতো, আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রিকায় করি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতে সেখানে চাকরি করছে। আপাদ মস্তক একজন মিথ্যুক, একজন বাজে লোককে সরকারে বসিয়ে রাখা হয়েছে যতক্ষণ পর্যন্ত ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে এই মন্ত্রণালয় থেকে বের করে না দেওয়া হবে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন আজকের ভিডিওটি নিয়ে আলোচনা এবং বিস্তারিত। আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখলেন, যা কিছু শুনলেন সব কিছু সোশ্যাল মিডিয়া থেকেই সংগ্রহ করা। ধন্যবাদ।